1000 টাকার 100 টাকা এ ব্যাংক আর নিজের কাছে রেখে দেবে। 100 টাকা রেখে দিলে তাহলে থাকছে হচ্ছে 1000 মাইনাস 100 সমান সমান 900 টাকা। এই 900 টাকা এ ব্যাংক কী করবে? এ ব্যাংক ব্যক্তি কিউকে ঋণ হিসেবে লোন দিয়ে দেবে, ঋণ হিসেবে দিয়ে দেবে। ব্যক্তি কিউ ঋণ পাওয়ার পরে যদি কোনো দ্রব্য পারচেস করে বা কোনো দ্রব্য ক্রয় করে এবং ধরা যাক সে আর এর কাছ থেকে কোনো দ্রব্য ক্রয় করলো, সে টাকাটা কি হবে? আর এর কাছে চলে যাবে, আর এর কাছে চলে গেল। এবার আর এর কাছে যখন গেল, আর কি করবে? টাকাটা নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিতে পারে। ধরা যাক আর এর নামে বি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর এর। এবার বি ব্যাংক একটা কমার্শিয়াল ব্যাংক, বি ব্যাংকে তাহলে কত টাকা জমা পড়লো? বি ব্যাংকে জমা পড়লো হচ্ছে 900 টাকা। 900 টাকা যখন বি ব্যাংকে জমা পড়ছে, বি ব্যাংক সিআরআর মেনটেন করবে। সেই সিআরআর কত না 10% সিআরআর মেনটেন করবে। এবার বি ব্যাংক যেহেতু কমার্শিয়াল ব্যাংক, সে সিআরআর মেনটেন করবে। তাহলে 900 টাকার 10% এটা হচ্ছে যে 90 টাকা। 90 টাকা তখন বি ব্যাংক নিজের কাছে রেখে দেবে। বাকি থাকছে কত না, বাকি থাকছে 900 মাইনাস 90 সমান সমান 810 টাকা। এই 810 টাকা সে কী করছে না, সিআরআর মেনটেন করার পরে 810 টাকা সে আর হয়েছে এসকে লোন হিসেবে দিয়ে দিয়েছে। এসকে ধরা যাক লোন হিসেবে দিয়ে দিয়েছে। এবার এস সেরকম একইভাবে লোন পেয়ে কোনো কিছু ক্রয় করেছে বা কোনো জিনিস তৈরি করেছে, সেই এসের থেকে টাকাটা ধরা যাক টি এর কাছে ট্রান্সফার হয়ে গেল। এবার টি এর ধরা যাক সি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সি ব্যাংক একটা কমার্শিয়াল ব্যাংক। সি ব্যাংক তাহলে কি করবে না, আবার সেই 10% মেনটেন করবে, সিআর 10% মেনটেন করবে। অর্থাৎ 810 টাকার 10% সেটা হবে 81 রুপিস। 81 81 টাকা নিজের কাছে রেখে দিল, দিয়ে 810 মাইনাস 81 সমান সমান 729 টাকা কি ঋণ হিসেবে দিয়ে দেবে। কাকে দিয়ে দেবে না, এরপরে ইউকে দিয়ে দেবে, পরের ব্যক্তি ইউকে দিয়ে দিল ঋণ হিসেবে। এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো গল্পটা কীরকম। গল্পটা এরকম যে কোনো একজন ব্যক্তি যদি 1000 টাকা জমা দেয় কোনো একটি কমার্শিয়াল ব্যাংকে, তাহলে সেই 1000 টাকাটা ইকোনমির মধ্যে কিভাবে ঘুরতে থাকে না, আমরা দেখছি ইকোনমির মধ্যে এমনভাবে ঘুরতে থাকে যে একটা ব্যাংকে গেল, সেই টাকাটা সিআরআর মেনটেন হলো, বাদবাকি টাকা লোন হিসেবে চলে গেল। আবার বাদবাকি টাকা আর একটা ব্যাংকে গেল, সেখানে সিআরআর মেনটেন হলো, আর একটা ব্যাংকে চলে গেল। এইভাবে চলতে থাকবে যতক্ষণ না ওই যে ডিপোজিট মানিটা জিরোতে পরিণত হয়। এইভাবে কন্টিনিউয়াস চলবে। তাহলে দেখো, তাহলে একটু
একটু ভাবো, একটু ভেবে দেখো যে দৈনিক কত কত টাকা ব্যাংকে জমা করছে, কত ব্যক্তি জমা দিচ্ছে টাকা। তাহলে সেই টাকাগুলো এই কমার্শিয়াল ব্যাংক এরা এমনভাবে কাজ করছে যে ফ্লোটা কিভাবে বাড়ছে, ইকোনমিতে মানি ফ্লো কিভাবে হচ্ছে, অর্থের যোগান কী পরিমাণে বেড়ে যাচ্ছে। এই যে তাহলে দেখা যাক যে কত টাকা মূলত সৃষ্টি হলো, একটা 1000 টাকা জমা পড়ায় কত টাকা ইকোনমিতে সৃষ্টি হলো আমরা এবার দেখে নিচ্ছি। না, প্রথমে এখানে আমরা এটাকে বলবো যে তোমার প্রথমে 1000 টাকা, 1000 টাকা, তারপরে হলো 900 টাকা, তারপরে দেখছি 729 টাকা, তারপরে এইভাবে চলতে থাকবে। আমি বলেছি যতক্ষণ না এটা শূন্যে পরিণত হয় ততক্ষণ এটা এই প্রসেসটা চলতেই থাকবে। তো এই যে 1000 টাকা, 900 টাকা, 810 টাকা, এবার যে 1000 টাকা, এই 1000 টাকা এবার এই প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ না শূন্যে পরিণত হয়। এখন এটাকে আমি এমনভাবে সাজাবো, দেখবে তোমরা যে কত সুন্দরভাবে এটাকে, এমনিতে তোমরা যোগ করা যাবে না তো, এমনি এটা কিন্তু সাধারণ যোগ নয়, এটা দেখবে একটা সিরিজ আসবে। এই সিরিজটাকে তখন আমরা যোগ করতে পারবো। কীরকম না, 900 টাকাকে আমি কত লিখতে পারি, 900 টাকা যেটা পাওয়া গেছে সেটাকে এইভাবে লিখতে পারি। কিভাবে পাওয়া গেছে, 1000 মাইনাস 100 করে পেয়েছিলাম। এবার এই যে 1000 আর 100কে কীভাবে পেয়েছিলাম, না 100কে 1000-এর 10% করে পেয়েছিলাম, এইরকম করে পেয়েছিলাম। আর এখান থেকে দুটো থেকে যদি 1000 কমন নেওয়া যায় তাহলে 1 মাইনাস 10/100, দ্যাট ইজ 1/10। এবার এখানে বলছি 1000 আর 1 মাইনাস 1/10, দ্যাট ইজ 1000 ইন্টু, এটা হলো 10, এলসিএম 10, লসাগু হচ্ছে 10, আর এখানে হচ্ছে 10 মাইনাস 1, দ্যাট ইজ 9/10। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 900-র বদলে তুমি লিখতে পারো, এটাকে তুমি মুছে দাও, মুছে দিয়ে এরকম এই জায়গাটায় তোমার 9/10 হবে। তাহলে তুমি লিখতে পারো 900-র বদলে 1000 ইন্টু হচ্ছে 9/10। একইভাবে তোমাদের আমি দেখাতে পারি, যখন আমি এরকম তৈরি করে নিলাম, দেখো আমি 810কেও তৈরি করতে পারবো। 810কে কীভাবে পেয়েছো তুমি, না এইভাবে 900 মাইনাস 90 করে পেয়েছো, 900 মাইনাস 90। এবার 900 আর 90কে তুমি কিভাবে পেয়েছো, 900 10% করে পেয়েছো, 900 10%। এবার 900 কমন নাও, 1 মাইনাস 1/10, এটা একটা শূন্য কেটে গেল, এটা একটা শূন্য কেটে গেলে 1/10। তাহলে 900 ইন্টু হচ্ছে এটা আমি করে দেখিয়েছি, এই এলসিএম হচ্ছে 10, এদিকে 10 অক্ষে দেখ মাইনাস 1, এখানে 9-এর 10 হবে, এটা যদি ভগ্নাংশের বিয়োগ। তাহলে এই 900কে তুমি কত লিখেছো, না এখানে লিখেছো 1000 9/10, আর আমরা সাথে একটা 9/10 পেয়েছি। এই জায়গাটা নিশ্চয়ই বুঝেছো, 9/10 একটা আছেই। এবার 900কে তুমি কিন্তু, এটা একটু আগে আমরা এটা তৈরি করেছি 1000 9/10, 1000 ইন্টু 9/10, তাহলে আমি দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে 1000 9/10-এর স্কোয়ার। তাহলে 810-এর বদলে তুমি লিখছো কত, তুমি লিখছো 1000 আর 9/10-এর স্কোয়ার, দুটো 9/10। একইভাবে কিন্তু আমি দেখাতে পারি 729 আসবে 1000-এর 9/10-এর কিউব, প্লাস ডট ডট ডট, অর্থাৎ এভাবে চলতেই থাকবে আপ টু ইনফিনিটি। তো এই যে এখন আমি এটাকে কী করলাম, এটা হচ্ছে ডেল টাইম সমান সমান কতটা পরিমাণ অর্থ তৈরি হচ্ছে। না
দেখো আমি কাজটা কি করেছি, তোমরা তো বলবে যে তোমরা সোজাসুজি যোগ করে দেবো, তাহলেই না হয়ে যাবে। মোটেও তা না। 1900, 810, 739 যোগ ডট ডট ডট, তুমি কতগুলো যে এই আইটেমগুলো তো তুমি জানো না, এই টার্মগুলো তো তুমি জানো না, কিভাবে যোগ করবে? এটা কি সহজ যোগ? মোটেও না। তো তোমাকে কি করতে হলো, এই টার্মগুলোকে তোমার সবাইকে হাজারের টার্মে আনতে হলো। এবার হাজারের টার্মে যখন আনছো, দেখো সবার মধ্যে হাজার আছে, তো হাজার তুমি কমন নাও। হাজার কমন নিলে তুমি কি পাচ্ছ? 1+9/10। এখান থেকে হাজার নিয়ে নিলে পরে থাকলো 1, এখান থেকে হাজার নিয়ে নিলে পরে থাকলো 9/10, এখান থেকে হাজার নিয়ে নাও পরে থাকবে 9/10 এর স্কোয়ার, এখান থেকে হাজার নাও থাকবে 9/10 এর কিউব, প্লাস ডট 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 ডট, এভাবে চলতেই থাকবে। এইবার মজার কাণ্ড দেখো, বাইরে তো হাজার তুমি বের করে নিয়েছো, এবার তাকিয়ে দেখো এর ভেতরে কি আছে। ভেতরে দেখো প্রথম যে পদটা আছে, প্রথম যে টার্মটা আছে, সেখানে আছে 1, তারপরে আছে 9-10, তারপরে আছে 9-10 স্কোয়ার, তারপরে 9-10 কিউব। অর্থাৎ কী হচ্ছে না, ফার্স্ট যে টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে একটা সাধারণ একটা কি বলবো ব্যাপার আছে, যেটা 9/10 দিয়ে গুণ হচ্ছে। আবার 9-10 কমন টার্ম বলে এটাকে। 9-10 দিয়ে পরেরটাকে গুণ করে তুমি 9-10 স্কোয়ার পেরেছো, আবার একটা 9-10 দিয়ে গুণ করে তুমি পরেরটা পেয়েছো কিউব, এরকম পরে 9-10 4 এভাবে চলতে থাকবে। এইটা কি, এইটা যেহেতু একটা টার্মকে একটা কমন টার্ম দিয়ে গুণ করে পাচ্ছ পরের টার্মটা, কাজেই এটা হচ্ছে গুণোত্তর প্রগতি, এটা হলো সিরিজ। এটাকে বলে ইংরেজিতে জিওমেট্রিক প্রোগ্রেশন। ইংলিশ টার্মটা আমি লিখে দিচ্ছি, জিওমেট্রিক প্রোগ্রেশন বলে জিপি সিরিজ। জিপি সিরিজ যখন তোমরা চাকরির পরীক্ষা দিতে যাবে, তখন কিন্তু তোমরা একটু লক্ষ্য করবে যে এরকম সিরিজের অঙ্ক হামেশাই দিয়ে রাখে, তখন তোমরা বুঝতেই পারবে না কীভাবে যোগ করতে হবে। আসলে এটা সিরিজ দিয়েছে, তার একটা ফর্মুলা থাকে, সেই ফর্মুলার মধ্যে এটা ফেলতে হয়। সে এখানে দাঁড়াচ্ছে কত, এখানে এটা হলো, এখানে এটা হচ্ছে 1 ফার্স্ট প্রথম পদ ডিভাইডেড বাই 1 মাইনাস সাধারণ পদ, সাধারণ পদ, এই হলো এর ফর্মুলা। তো এখন এখানে দাঁড়াচ্ছে হচ্ছে সমান সমান থাকছে 1000, আর এটা দেখো নিচে কত থাকছে, নিচে ওপরে তো 1, নিচে হচ্ছে এলসিএম 10, এটা হচ্ছে 10 মাইনাস 9, তাহলে কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে 1000, আর এটা হলো 1 ডিভাইডেড বাই 1/10, তাহলে দাঁড়াচ্ছে 1000, আর এটা হচ্ছে নিচে দেখো ভালো করে খেয়াল করবে, এখানে হচ্ছে ওপরে 1 আর নিচে হচ্ছে একটা ভগ্নাংশ 1/10, তাহলে নিচে যদি ভগ্নাংশ থাকে তখন কি শিখেছো? তখন উল্টে যায়, ভগ্নাংশটা উল্টে যায়, তখন কি হবে? তখন এরকম হবে, এটা হচ্ছে ওপরে যাবে 10, নিচে আসবে 1, তখন এটা হবে 10,000। দেখলে আমি কত সহজে যোগ করলাম, আর তোমরা যদি এরকম সোজা যোগ করে যেতে কত পেতে? 10,000 পেতে না। তা না, আমার আজকের ক্লাসটা ছিল কন্টিনিউয়েশন ক্লাস, যদিও এর আগের ক্লাসের সঙ্গে ক্লাসটা ছিল যে ক্রেডিট ক্রিয়েশন পলিসি, অর্থাৎ আমার মূল বক্তব্য ছিল, এই অঙ্কটার মাধ্যমে আমি দেখালাম জিনিসটা, মূল বক্তব্য ছিল এটাই যে কমার্শিয়াল ব্যাংকগুলো ইকোনমিতে কিভাবে মানি ফ্লোটা বাড়িয়ে তুলছে, যে পরিমাণ অর্থ রিজার্ভ ব্যাংক ছাপিয়ে দিচ্ছে, সেই ফ্লোটাকে কি করছে, বেশ অনেক গুণ পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, এবং বাড়িয়ে দিয়ে ইকোনমিতে
ইকোনমিতে সেটা কাজ করছে। এই যে প্রসেস আমি দেখলাম, আমার একজন ব্যক্তি, মাত্র একজন ব্যক্তিকে ধরেছি, সে একটা 1000 টাকা একটা ব্যাংকে জমা দিয়েছে। সেটা কিভাবে ঘুরতে 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 যতক্ষণ না শূন্যে পরিণত হয়, কত টাকা পরিমাণ সৃষ্টি করে দিল। আমি দেখলাম 1000 টাকা থেকে 10,000 টাকা পরিণত হলো। তাহলে বলো যে কিভাবে মানি ফ্লোটা হচ্ছে ইকোনমিতে, একটা ধারণা তোমাদের হয়ে গেল। এবং এটা কিন্তু খুব ভাইটাল একটা প্রশ্ন, খুব ভালো করে রেডি করবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে।